নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসু বলতেন, মানুষই শেষ কথা বলে, একমাত্র মানুষই ইতিহাস রচনা করে। এটা ঠিকই, মানুষ কখনো কখনো ভুলও করে, কিন্তু নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত মানুষের জয় অবশ্যম্ভাবী। 2010 সালে এই প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতার জীবনাবসান ঘটেছে। মৃত্যুর 14 বছর পরে জ্যোতিবাবুর সেই বক্তব্য আজও সমান প্রাসঙ্গিক। And then we'll have to choose the Prime Minister also. So that is what we are telling the people during election meetings, that will be decided later. It has happened before in India. So this is nothing new. When the 12 parties government was formed, we couldn't find a Prime Minister. So they offered me and my party, but anyway my party didn't agree. So, but we supported that government from outside. সোমবার 8ই জুলাই জ্যোতি বসুর 111তম জন্মদিবস। এই উপলক্ষে বঙ্গ সিপিএম নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কোথাও কোথাও রক্তদান কর্মসূচি পালন করা হয়, কোথাও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। নিউ টাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে বিকালে এক আলোচনা সভায় ভাষণ দেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আজকের সিপিএম প্রয়াত মুখ্যমন্ত্রীর কথা এবং পরামর্শ কতটা মেনে চলে তা নিয়ে বিতর্ক চলতেই পারে, তবে অত্যন্ত বাস্তববাদী বলে পরিচিত জ্যোতি বসু যে ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। দলের বিভিন্ন ফোরামে জ্যোতি বসু সিপিএম নেতা কর্মীদের সবসময় মানুষের সঙ্গে মেলামেশার কথা বলতেন, মানুষের মনের কথা বুঝতে হবে বলে পরামর্শ দিতেন। বস্তুত তাঁর জীবদ্দশার শেষ পর্ব থেকে সিপিএম এর যে সাংগঠনিক রক্তক্ষরণ শুরু হয়েছে তা এখনো অব্যাহত। দলের অন্দরে এখনো অনেকে বলে থাকেন, রোগশয্যায় থাকাকালীনও জ্যোতি বসু দলের নেতাদের যেসব পরামর্শ দিয়েছিলেন সেসব মেনে চললে আজ সিপিএমকে এই দুর্দিনের সম্মুখীন হতে হতো না। 2004 সালের প্রথম ইউপিএ সরকার বেশ ভালোভাবেই চলেছে। সিপিএম তথা বামেরা ইউপিএতে থাকলেও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারে যোগ দেননি। তারা মনমোহন সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে এসেছিল। সেই পর্বে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর প্রথম সংঘাত শুরু হয় 2008 সাল নাগাদ। সেই সময় মনমোহন সরকার আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করেছিল, বামেরা তার বিরোধিতা করেছিল। তখন সিপিএম এর সাধারণ সম্পাদক ছিলেন দলের কট্টর কংগ্রেস বিরোধী বলে পরিচিত প্রকাশ কারাত। কংগ্রেস পরমাণু চুক্তি করলে বামেরা সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেবে বলে প্রকাশ কারাত বাহিনী হুমকি দিয়েছিলেন। তা নিয়ে দিল্লির রাজনীতি তোলপাড়। জ্যোতি বসু তখন রোগে কাতর। সল্টলেকের ইন্দিরা ভবন থেকে তিনি আর বেরোতে পারেন না। দিল্লিতে ওই ডামাডোলের মধ্যে প্রকাশ কারাট সল্টলেকে জ্যোতিবাবুকে দেখতে এলেন। তিনি দলের সাধারণ সম্পাদককে বললেন, পরমাণু চুক্তির বিরোধিতা করছো ঠিক আছে, কিন্তু তাই বলে ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত হারাকিরি হয়ে যাবে। এই পথে যেও না। কিন্তু কে শোনে কার কথা? কারাত বাহিনী সমর্থন তুলে নিল। প্রয়াত প্রণব মুখোপাধ্যায় তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনিও কারাতের ভূমিকায় বিরক্ত। প্রণববাবু কথা বললেন জ্যোতিবাবুর সঙ্গে, তাতেও লাভ হলো না, কারণ কারাত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। সিপিএম এর অন্দরে আজও বলা হয়, সেদিন কারাতপন্থীরা কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন না তুললে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হতো। কংগ্রেস নেতৃত্ব ওই ঘটনায় সিপিএম নেতাদের ওপর এত রেগে গিয়েছিলেন যে প্রণববাবু মন্তব্য করেছিলেন, আমরা দেখে নেব। 2009 সালের লোকসভা ভোট থেকে শুরু হলো সিপিএম এর রক্তক্ষরণ। সেবার লোকসভা ভোটে বামেদের হাত ছেড়ে কংগ্রেস তৃণমূলের হাত ধরল। সেই যে ভোট রাজনীতিতে সিপিএম এর খরা শুরু হলো, আজ পর্যন্ত সেই খরা কাটেনি। অদূর ভবিষ্যতে তা কাটার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। সোমবার প্রয়াত জ্যোতি বসুর 111তম জন্মদিবসে বড় বেশি করে সিপিএম তার অনুপস্থিতি অনুভব করছে। জ্যোতিবাবু জীবিত থাকলে সিপিএম এর এই দুর্দশা হতো না বলেই অনেকে মনে করেন। জ্যোতিবাবুর বলে যাওয়া কথাগুলি সিপিএম এর বর্তমান নেতৃত্ব যদি মনে রাখেন,
যদি তার দিয়ে যাওয়া পরামর্শগুলি মেনে চলেন তাহলে দলেরই মঙ্গল, সেটাই হবে তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রাজনীতি করতে হবে, তাই রাজনীতি, ভীষণ এই প্রবণতা হাল রাজনীতির অন্যতম কুৎসিত অধ্যায়। যে করেই হোক বিপক্ষকে দুর্মুষ করো, নন ইস্যুকে ইস্যু করে গায়ে কালি ছেটাও। এখন তো আবার সোশ্যাল মিডিয়ার রমরমা, চারদিকে ফেক ভিডিও ছড়াছড়ি, কাউকে কালিমা লিপ্ত করার আদর্শ অস্ত্র। গণপিটুনির ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই গুজব আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওই দায়ী। তবে ধারাবাহিক ডাকাতি, গণপিটুনি এবং একাধিক মৃত্যু যে রাজ্যকে নাড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর ঝোপ বুঝে কোপ মারার মতো এই ইস্যুকে হাতিয়ার করে পেশি ফোলাচ্ছে বিরোধীরা। একের পর এক ডাকাতি। পুরুলিয়ার রানাঘাট চাঁচালের পর সম্প্রতি দুটি ডাকাতির ঘটনায় তোলপাড় পড়ে যায় রানীগঞ্জ ও ডোমজুর। ভরদুপুরে রানাঘাটের মতো একই কায়দায় রানীগঞ্জের শোরুমে লুটপাট করে গুলি চালাতে চালাতে পালায় দুষ্কৃতীরা। জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির অফিস ইনচার্জ মেঘনাথ মণ্ডলের সঙ্গে চলে গুলির লড়াই। ডাকাতের ঘণ্টা দুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গান পয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা। ডোমজুড়েও কার্যত একই কায়দায় দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। একের পর এক ডাকাতির ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশ কি ঠুটো জগন্নাথ? বিরোধীদের আক্রমণ। গোল্ডেন ডাকু সুবোধ সিংই যে রানীগঞ্জ ও ডোমজুর ডাকাতির মাস্টার মাইন্ড তা বুঝে নিতে অসুবিধা হয়নি পুলিশের। এর মধ্যেই বেলঘড়িয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তারপর ব্যবসায়ী অজয় মণ্ডল ও তাপস ভগতকে লাগাতার হুমকি ফোন। পেছনে সেই সুবোধ সিং। বিহারের বেউর জেলে বসে কলকাঠি। সঙ্গী রোশন যাদব ওরফে তাঁতিয়া। দুজনকেই বেউর জেল থেকে রাজ্যে আনে পুলিশ, হেফাজতে নেয় সিআইডি। রানীগঞ্জ ডাকাতি, বেলঘড়িয়ায় গুলি, ব্যবসায়ীদের হুমকি ফোনের কিনারা। ডোমজুর ডাকাতি কাণ্ডেও বিহারের বেগুসরাই থেকে একজনকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ডাকাতির কিনারা হতে না হতেই গুজব, গণপিটুনি, মৃত্যু। বারাসাত থেকে শুরু, পর পর ঘটনা। তারকেশ্বর, মুর্শিদাবাদ, এমনকি খাস কলকাতায় নৃশংস অত্যাচার। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। একেই লোকসভা ভোটে রাজ্যে ভরাডুবি। মমতার উন্নয়নে ধূলিসাৎ গেরুয়া আস্ফালন। শুভেন্দু সুকান্তর হম্বিতম্বি শেষ। ভোটের আগে এজেন্সি দিয়েও সুবিধে হয়নি। ভোটের মধ্যে একাধিক আমলা, পুলিশ অফিসারদের বদলি করেও কাজের কাজ হয়নি। গেরুয়া রথ থমকে গেছে মমতার উন্নয়নের সামনে এসে। অর্থাৎ নতুন ফিকির খোঁজো। ডাকাতি, গণপিটুনি, খাস কলকাতায় শুট আউট। আইন শৃঙ্খলাকে পেরে ফেলার মোক্ষম সুযোগ পেয়ে কাজে লাগাতে মরিয়া বিরোধীরা। বারাসাত এক নাবালকের মৃত্যু, তারপরেই গুজব। দুই তরুণ তরুণীকে গণপিটুনি, তারপর একে একে অশোকনগর, বনগাঁ, গাইঘাটা, ব্যারাকপুরের মোহনপুর। কোথাও বাচ্চা চুরি, কোথাও চুরি ছিনতাইয়ের গুজব। ঝাড়গ্রামে দুই যুবককে গণপিটুনি, মৃত এক। এরপর খাস কলকাতা, মোবাইল চোর সন্দেহে বউবাজারের একটি হোস্টেলে যুবককে অকথ্য অত্যাচার। মারের অস্ত্র ক্রিকেট ব্যাট, মৃত্যু যুবকের। তারপরই সল্টলেক, গণপিটুনিতে মৃত্যু এক ভবঘুরের। এরপর হুগলির তারকেশ্বর, গাড়ি চোর সন্দেহে এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, মৃত্যু। পুলিশের মাইকিং, সতর্কতা, ধরপাকড়, কিন্তু সতর্ক হচ্ছে না আম পাবলিক। গুজবের রেশ কাটতে না কাটতেই চোপড়ার ভাইরাল ভিডিও। খাপ পঞ্চায়েত নীতি পুলিশি। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ঘনিষ্ঠ জেসিবির নির্মম অত্যাচার। দেশ জুড়ে তোলপাড়। সঙ্গে সঙ্গে করা বার্তা রাজ্যের মুখ্য প্রশাসকের। অ্যাকশনে পুলিশ, গ্রেফতার জেসিবি সহ 4।
চোপড়া থানার আইসিকে শোকজ, বিরোধীদের মুখে ঝামা ঘষে করা পদক্ষেপ। রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ, দায় কার? শাসক দলকে দাগিয়ে দেওয়া সহজ, পুলিশকে কাঠগড়ায় তোলা সহজ, কিন্তু নাগরিক সচেতনতা কোথায়? মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পুলিশকে, জেলায় জেলায় সতর্ক থাকার বার্তা, গণপিটুনি রুখতে 11 দফা নির্দেশিকা, অ্যাকশনে পুলিশ, সতর্ক নজরদারি জোরদার। আরিয়াদহে মা ছেলেকে অকথ্য অত্যাচারে গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ডাকাতি গণপিটুনিতে একাধিক গ্রেফতারি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সঙ্গে সঙ্গে পদক্ষেপ। তারপরেও বিক্ষিপ্ত ঘটনা, পেছন থেকে উস্কানি নেই তো কোনো? রাজ্যকে অশান্ত করে ফায়দা তোলা, হাতে মারা যায়নি অতএব ভাতে মারো। কারা কলকাঠি নাড়ছে? খুঁজে বের করতে হবে। সাধারণ মানুষকে সচেতন হতেই হবে, না হলে সমস্যার শিকড় উপড়ে ফেলা মুশকিল। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। লোকসভার ভোটে বারাণসীতে কান ঘেঁষে জেতার পর নিজের রাজ্যেই চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে দাঁড়িয়েই গুজরাট বিধানসভা ভোটে বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভায় ভালো ফল করার সুবাদে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে ইন্ডিয়া। অন্যদিকে গতবারের চেয়ে খারাপ ফল করে সংসদে তো বটেই, দেশীয় রাজনীতিতেও ব্যাকফুটে মোদির বিজেপি। লোকসভা ভোটে খারাপ ফলের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি বিজেপি। গতবারের মতো একার হাতে সংসার চালানোর সংখ্যা জোগাড় করতে না পারায় দেশ চালাতে জোট সঙ্গীদের হাত ধরতে হয়েছে গেরুয়া শিবিরকে। সেই সুযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে চাপ বজায় রেখেছে দুই প্রধান শরিক, তেলেগু দেশমের চন্দ্রবাবু নাইডু ও ইউনাইটেড জনতা দলের নীতিশ কুমার। অন্ধ্রপ্রদেশ ও বিহারের মুখ্যমন্ত্রীকে বিশেষ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দিলেও যে কোনো দিন বিভীষণেরা জেগে উঠতে পারে বলেই মত বিরোধীদের। এই পরিস্থিতিতে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো জেগে উঠেছে কংগ্রেস। গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি আসন পেয়ে নিজেদের শক্তি দেখাচ্ছে সংসদের দুই কক্ষে। উপরে পাওয়া বিরোধী দলনেতা 2014 ও 2019-এর লোকসভা ভোটে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে না পারায় বিরোধী দলের তকমা পায়নি কেউই। স্বাভাবিকভাবে বিরোধী দলনেতাও ছিল না। এবার সেই দায়িত্ব পেয়েই নরেন্দ্র মোদীকে একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ছেন রাহুল গান্ধী। রাহুলের বাক্যবাণ শিহরণ ঘটিয়েছে শাসক শিবিরে। শিবের ছবি হাতে হিন্দুত্ব ও আরএসএসকে কাঠগড়ায় তুলে লোকসভার ভাষণে নিশানা করেছেন নরেন্দ্র মোদীকে। এই ভাষণের কিছু অংশ বাদ দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এনডিএ। তাতেও দমেননি বিরোধী দলনেতা। গুজরাট জয়ের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন মোদীকে। গুজরাতের বিধানসভা ভোট হতে এখনো 3 বছর বাকি। সবকিছু ঠিক থাকলে 2027-এ ভোট হওয়ার কথা নরেন্দ্র মোদীর গুজরাট ভূমিতে। কিন্তু এখন থেকেই গুজরাটকে পাখির চোখ করেছে ইন্ডিয়া। কার্যত রাজনীতির মোড়কে এ এক প্রেস্টিজ ফাইট। রাহুল বনাম মোদী, সেই লড়াইয়ের প্রথম ইনিংসেই হোঁচট খেয়েছেন প্রধানমন্ত্রী। 10 বছর ধরে সাজানো গোছানোর পরেও মোদীর সেই উদ্যোগ পুরোপুরি গ্রহণ করেনি বারাণসীবাসী। লোকসভা ভোটের বাক্সে মিলেছে তার প্রতিফলন। কংগ্রেস প্রার্থী অজয় রায়ের বিরুদ্ধে মাত্র 1.5 লাখ ভোটে জিতে কোনো রকমে মান রক্ষা হয়েছে মোদীর। সে নিয়ে সংসদে দাঁড়িয়ে টিপ্পনি কাটতে ছাড়েননি রাহুল। আর এবার কোনো রাগঢাক না করেই চোখে চোখ রেখে চ্যালেঞ্জ। आपको गुजरात में हराएंगे इस बार। आप लिख के ले लो, आपको ऑपोजिशन इंडिया गठबंधन गुजरात में हराने जा रहा है। 2022-এর গুজরাট ভোটে অবশ্য কলকে পায়নি কংগ্রেস। বিধানসভার 182 আসনের মধ্যে একাই 156টি আসন ব্যাগে পুড়েছিল পদ্ম শিবির। 17টি আসন দখল করে সান্ত্বনা পুরস্কার নিতে হয়েছিল কংগ্রেসকে। সেটাই ছিল গুজরাতের সবচেয়ে খারাপ ফলের নজির। আর সবচেয়ে ভালো ফল বিজেপির। যদিও গত 2 বছরে নর্মদা দিয়ে জল গড়িয়েছে অনেক, হাতে রয়েছে আরও 3 বছর। সেদিনের চেয়ে এখন অনেক শক্তিশালী কংগ্রেস। সেই সূত্রেই নরেন্দ্র মোদীর রাজ্যে বিজেপিকে হারাতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোটের প্রধান শরিক।
সমক সমর্থ বটেই, যুদ্ধ জয়ে কূটনৈতিক চালেও বাজিমাত করতে চাইছেন রাহুল। নিজের দলের কাছেই যে মোদি অপছন্দের, ভাষণে সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে টেনে এনেছেন প্রধানমন্ত্রীর নন বায়োলজিক্যাল বয়ানও। बीजेपी में नरेंद्र मोदी बैठे हैं, उनकी पूरी टीम बैठी है उनके सामने। मैं आपको इंटरनल बात बता रहा हूं, उनमें से कोई नरेंद्र मोदी को नहीं चाहता, मगर कोई नहीं चाहता। मतलब पूरी लीडरशिप टीम देख लो, आगे बैठी है। मैं बता रहा हूं आपको, अंदर की बात बता रहा हूं, इनसाइड ट्रैक दे रहा हूं। कोई नहीं चाहता, मगर दम नहीं है, डरते हैं। अगर नरेंद्र मोदी जैसा लीडर कांग्रेस पार्टी में होता, पूरी कांग्रेस पार्टी खड़े हो जाती, कहती है नहीं हम डरते नहीं है, हटो यहां से। मगर उनकी पार्टी में दम ही नहीं है, उनके कार्यकर्ताओं में दम नहीं है। आप देखो ना, एक आदमी खड़ा है वहां पे, सबकी हवा निकल गई। मतलब कार्यकर्ताओं की हवा निकल गई, आरएसएस की हवा निकल गई, सारे लीडर्स की हवा निकल गई। सच बोल रहा हूं ना। और हमारे मतलब छोटा कार्यकर्ता होता है, टाइगर होता है, आता है कांग्रेस प्रेसिडेंट के सामने, आता है राहुल गांधी के सामने, आता है, कहता है भैया मेरे दिल में ये बात है, आपको ना लगे मैं तो बोल रहा हूं। तो ये है कांग्रेस पार्टी। अब सोचिए, वो व्यक्ति जो अपने आप को नॉन बायोलॉजिकल समझता है और देश की जनता को बायोलॉजिकल समझता है, कि मतलब मैं यहां और बाकी जनता वहां, वो गुजरात को विजन कैसे दे सकता है? जो किसानों का दर्द नहीं समझ सकता, मजदूरों का दर्द नहीं समझ सकता, डायमंड इंडस्ट्री में जो काम करते हैं उनका दर्द नहीं समझ सकता, नॉन बायोलॉजिकल व्यक्ति वो गुजरात को कैसे रास्ता दिखा सकता है? একটু একটু করে পায়ের তলার জমি খুঁজে পেতে চাইছেন রাহুল গান্ধী। আগামীতে যে রাজ্যগুলোতে বিধানসভা ভোট রয়েছে, এখন থেকে সেখানে রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে চাইছে কংগ্রেস। সেই সূত্রেই সোমবার অসম ও মণিপুরে যান রাহুল। অশান্তি বিধ্বস্ত মণিপুরের জিরিভামে ত্রাণ শিবির ঘুরে দেখেন। উপযুক্ত পদক্ষেপের অভাবে সমালোচনা করেন কেন্দ্রের বিজেপি সরকারের। আসন্ন সমস্ত ভোটে বিনা যুদ্ধে এনডিএকে যে একফালি জমি ছাড়তে নারাজ ইন্ডিয়া, তারই ইঙ্গিত রাহুলের কর্মব্যস্ততায়। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।